দর্শক, এখন গরমকাল, প্রচন্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন গ্রীষ্মকাল, এখন আমাদের দেশে গরম পড়ারই কথা। সারা জীবন ভর এই সময়টায় অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসি। তবে এবারের গরমটা হয়তো একটু বেশি। এবারের গরমটা যে বেশি হবে এটি কিন্তু আরো অনেক দিন আগে আবহাওয়াবিদরা ভবিষ্যৎবাণী করেছিল যে 2024 সাল হবে শতাব্দীর উষ্ণতম বছর। গত 127 বছরে এত গরম হয়নি। এখন এত গরম কেন পড়ছে সেটি কিন্তু কম বেশি সবার জানা। গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা জানি, পৃথিবী উষ্ণ হচ্ছে এটা আমরা জানি, কেন হচ্ছে তাও আমরা জানি, তারপর আমরা হাঁসফাঁস করছি। এখন গরমের সময় আমরা এমনিতেই উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মানুষ, গ্রীষ্মপ্রধান দেশের মানুষ, আমাদের দেশে কম বেশি 9 মাস গরম থাকে। কিন্তু আমরা সবসময় যে কাজটা করি, গরমের সময় এমন আচরণ করি মনে হয় যে আমরা শীত প্রধান দেশের মানুষ, আবার শীতের সময় এমন আচরণ করি যে আমরা মনে হয় সৌদি আরবের মানুষ। অর্থাৎ যখন শীত পড়ে বেশি বলতে কি আমাদের দেশে 17, 18, সর্বোচ্চ 11, 6, 7 এরকম হয়, তাতেই সবাই হিম হয়ে যায়, কোনো কাজ কাম করা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা, জনজীবন বিপর্যস্ত। আবার যখন গরম পড়ে তখনও একই চিত্র, হা হুতাশ, মানুষ মরে যাচ্ছে, মানুষ সার্ভাইভ করতে পারতেছে না, এত গরম পড়ছে। অ্যাকচুয়ালি আমাদের দেশের যে আবহাওয়া সেটা কিন্তু এরকম। এখন এই যে প্রতি বছর গরমের মাত্রা বাড়ছে, শীতের মাত্রা বাড়ছে, বৃষ্টির হেরফের হচ্ছে, এটা কিন্তু শুধু আমাদের দেশে না, সারা পৃথিবী। সৌদি আরবের মতো দেশে, দুবাইয়ের মতো দেশে যেখানে কখনো বৃষ্টি হয়নি, মরুভূমি, সেখানে বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমাদের দেশে বৃষ্টিপাত কমে গেছে, গরমের বিস্তৃতি বাড়ছে, মরুকরণ হচ্ছে। এটি কিন্তু আবহাওয়াবিদরা বহু আগে থেকেই কিন্তু সতর্কতা উচ্চারণ করে আসছেন, সতর্ক বাণী দিয়ে আসছেন, এটি কিন্তু হবে। এবং এটির জন্য প্রধানত দায়ী আমরা আমাদের প্রতিবেশকে বিপন্ন করে তুলেছি। দেখেন, প্রকৃতির কিন্তু মানুষের প্রয়োজন নাই, প্রকৃতির বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন নাই। পৃথিবীর মাত্র 29% জায়গায় মানুষ বাস করে, আর সবচেয়ে বেশি মানুষ যদি বলি আমরা যে ডেন্সিটি বেশি বা বেশি মানুষ বাস করে এরকম জায়গা মাত্র 3 to 4%। তাহলে পৃথিবীর এই যে বাকি যে 70, 80, 90% জায়গা, সেই জায়গায় কিন্তু কোনো মানুষ বাস করে না। সেই জায়গার প্রকৃতিগুলো কিন্তু ঠিকঠাক আছে, একই রকম আছে। আমরা যেখানে মানুষরা বাস করি, আমরা প্রকৃতিকে নিয়মিত অত্যাচার করে যাচ্ছি, প্রকৃতির উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে। আপনি একটা ঘরে যদি একজন মানুষ থাকে, কোনো এসি দরকার নেই, ফ্যান দরকার নেই, সেই ঘরে যে তাপমাত্রা থাকবে, যদি সেই ঘরে আপনি 50 জন মানুষকে ঢুকায় দেন, দেখবেন যে তাপমাত্রা বেড়ে গেছে। অর্থাৎ মানুষের শরীর থেকে তো হিট এক্সজস্ট হয়, তাপ বের হয়, সেই তাপেই কিন্তু ঘর গরম হয়ে যাবে। একইভাবে পৃথিবীর মানুষ বেড়ে গেছে, জলাশয় কমে গেছে, নদী ভরাট হয়ে যাচ্ছে, খাল বলে কিছু নাই, গাছপালা কমে যাচ্ছে। আমাদের বাড়িতেই 2টো পুকুর দেখেছি ছোটবেলায়, আমি অনেক গাছপালা দেখি। আমি যে এলাকায় বাস করি, যে এলাকায় বড় হয়েছে, সেই এলাকায় 10 কিলোমিটারের মধ্যে অন্তত 5টা খাল ছিল। সেই খালগুলোর একটাও নাই, কোনোটি দখল করে বাড়ি করা হয়েছে, কোনোটিতে রাস্তা করা হয়েছে, আর যেগুলো খুব বড় খাল সেগুলোকে সরকার উন্নয়নের নামে সংকীর্ণ ড্রেনে পরিণত করেছে। এইভাবে যখন আমরা প্রকৃতিকে বারবার তার চলার পথকে, প্রকৃতির যে নেচার সেটিকে যখন আমরা বাধাগ্রস্ত করি, তখন প্রকৃতি কিন্তু বেঁকে বসে। আর প্রকৃতি অনেক শক্তিশালী, মানুষের চাইতে অনেক শক্তিশালী। পৃথিবীর সব মানুষ যদি মরে যায় তাহলে প্রকৃতির কিছুই যাবে আসবে না, প্রকৃতি তার মতো করে থাকবে, তার মতো করে সার্ভাইভ করবে। প্রকৃতির বেঁচে থাকার জন্য মানুষের কোনো প্রয়োজন নেই, কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য প্রকৃতির প্রয়োজন আছে। এখন এই গরমের এই অবস্থায় আমরা যে হাঁসফাঁস করছি, এটার জন্য যে আমরা নিজেরা দায়ী, সেটি কিন্তু আমরা সেইভাবে আলোচনায় আনছি না। আমরা কি করছি, যাদের সামর্থ্য আছে তারা এয়ার কুলার বাড়াচ্ছি, এয়ার কন্ডিশন কিনছি, সব ঘরকে এয়ার কন্ডিশন করছি, শপিং কমপ্লেক্সকে এয়ার কন্ডিশন করছি, গাড়িতে এসি লাগাচ্ছি। ফলে কি হচ্ছে, আরো তাপমাত্রা বাড়ছে। আপনার ঘরের ভেতরটা হয়তো শীতল, কিন্তু বাইরের তাপমাত্রাটা আপনি বাড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি এয়ার কন্ডিশনের মধ্যে থাকার যে ক্ষতি, সেটি আশা করি কম বেশি এখন সবাই জেনে গেছেন আপনারা। এটি নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। শুধু এটুকুই বলে রাখি, যারা এয়ার কন্ডিশনের মধ্যে থাকছেন তারা তাদের আয়ু কমিয়ে নিচ্ছেন। এখন আমরা এখান থেকে কিভাবে আসলে সার্ভাইভ করতে পারি, কারণ প্রকৃতিকে আমরা চেঞ্জ করতে পারবো না। প্রকৃতির এই যে খামখেয়ালিপনা বলেন, প্রকৃতির খামখেয়ালিপনা বলাটা বোধহয় ভুল হচ্ছে, কারণ প্রকৃতি খামখেয়ালি না, প্রকৃতি ঠিকঠাকই ছিল, আমরা তাকে বরং খামখেয়ালি হতে বাধ্য করছি। আমরা যখন প্রকৃতি ইন্টারাপ্ট করছি, তখন প্রকৃতি তার মতো করে কিন্তু তার সার্ভাইভালের জায়গাটা ঠিক করে নিচ্ছে। বৃষ্টিপাত দিয়ে হোক,
ঝড় বন্যা দিয়ে হোক, ভূমিকম্প দিয়ে হোক, খরা দিয়ে হোক, যেভাবেই হোক তার জায়গাটা সে ঠিক করে নেয়। আর একটা কথা, যারা এই মুহূর্তে বৃষ্টির জন্য কান্নাকাটি করছেন, চেঁচামেচি করছেন, নানা রকম দোয়া খায়ের করছেন, পূজা অর্চনা করছেন, তারা আমার মনে হয় কৃষি সম্পর্কে, ভৌগোলিক পরিবেশ সম্পর্কে, আবহাওয়া বা জলবায়ু সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না। ঠিক এই মুহূর্তে যদি বৃষ্টি হয়, আমাদের দেশে ধানের ব্যাপক ক্ষতি হবে। আপনি তো বৃষ্টি চাচ্ছেন, এই মুহূর্তে যদি বৃষ্টি হয়, আপনি একজন কৃষকের সাথে কথা বলেন যে এই মুহূর্তে জমিতে আধা পাকা আধা কাঁচা ধান ভরা, এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে কি পরিমাণ ক্ষতি হবে ফসলের, আপনাকে আগামীতে মঙ্গায় পড়তে হবে। সুতরাং প্রকৃতি বোঝে কখন কি দরকার, কখন কোনটা প্রয়োজন, তখন সে তার মতো করে সেটি দেবে। এটি নিয়ে এত ব্যস্ত হওয়ার কিছু নাই। কান্নাকাটি করেও কোনো লাভ নেই, পূজা অর্চনা করেও কোনো লাভ নেই, ব্যাঙের বিয়ে দিয়েও কোনো লাভ নেই। এখন আমরা সার্ভাইভ যদি করতে চাই, আমরা যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি একটা বাসযোগ্য পৃথিবীকে আমরা রেখে যেতে চাই, তাহলে আমাদের প্রকৃতিকে হস্তক্ষেপ করা যাবে না, প্রকৃতিতে আর বেশি হস্তক্ষেপ করা যাবে না। কিন্তু যেটা করার সেটা তো আমরা করেই ফেলেছি। আমরা প্রকৃতিকে আর সে আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবো না। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটায় একটা বিস্তীর্ণ খোলা জায়গা। এখানে ধান হতো, হয়তো গত বছর ধান হয়েছে, বাট এবছর হয়তো ধান হয়নি বা ধান লাগানো হয়নি, কারণ এগুলোকে প্লট আকারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি আপনাকে দেখাতে পারবো আমি, যে জায়গাগুলো জলাশয় ছিল, ফসলের জমি ছিল, সেগুলোকে আমরা এখন প্লট তৈরি, সেগুলোকে আমরা এখন বাণিজ্যিক ভবন বানাচ্ছি, সেগুলোকে আমরা বাস ভবন বানাচ্ছি। সুতরাং প্রকৃতিকে আপনি যদি থাকতে না দেন, প্রকৃতিকে যদি তার মতো করে আপনি থাকতে না দেন, তাহলে আপনাকে প্রকৃতি থাকতে দেবে না। এখন আমাদের সামনে দুটো পথ খোলা। একটা হলো প্রকৃতিকে তার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া, সেটি সম্ভব না, কারণ আমরা প্রকৃতিকে অলরেডি ধ্বংস করে ফেলেছি। এখন যেটা করার আছে, একটাই মাত্র পথ আমাদের হাতে আছে, সেটি হচ্ছে অ্যাডাপশন। অর্থাৎ আমাকে এই পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়ে চলতে হবে। অর্থাৎ এই অতি গরম আমাকে সহ্য করা শিখতে হবে, অতিমাত্রায় শীত আমাকে সহ্য করা শিখতে হবে, অতিমাত্রায় বর্ষণ যদি হয় তাহলে আমি সেটি কিভাবে ম্যানেজ করব সেই ব্যবস্থাপনা আমাকে রাখতে হবে। এই অ্যাডাপশন বা কোপিং মেকানিজম ছাড়া টিকে থাকতে পারবে না। সার্বজনীন সেই ফর্মুলা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ইতিমধ্যেই আমাদের দেশে এই গরমের সময় হিট স্ট্রোকে অনেকগুলো মানুষ মারা গেছে, অর্থাৎ তারা সার্ভাইভ করতে পারে নাই। যারা বেঁচে আছে তারা এখন পর্যন্ত সার্ভাইভ করছে। যিনি কালকে মারা যাবেন তিনি আজকে পর্যন্ত সার্ভাইভ করলেন। সুতরাং সার্ভাইভাল যে ক্যাপাসিটি বা সার্ভাইভাল যে প্র্যাকটিস, সেটি আমাদেরকে বাড়াতে হবে। আপনি হিট অফিসার নিয়োগ করেন আর যাই করেন, এটা দিয়ে আপনি গরম কমাইতে পারবেন। গরম কমানোর বিষয়ও না, এখন গরম দরকার, এখন গরমের সময়। এইবারটায় হয়তো একটু বেশি এবং এটি ক্রমান্বয়ে এটি বাড়তে থাকবে, কারণ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আপনারা জানেন যে পৃথিবী উষ্ণ হচ্ছে, উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারাটা মানুষকে শিখতে হবে। আদিকাল থেকেই মানুষ প্রকৃতির সাথেই খাপ খাইয়ে চলতো। যখন মানুষ এত আধুনিক হয়নি, এত যন্ত্রপাতি হয়নি, এত বিজ্ঞান হয় নাই, তখন মানুষ কিন্তু প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলতো। এখনো আমরা আদিবাসীদের মধ্যে সেই প্র্যাকটিসটা দেখি। আমরা আধুনিক, বিশেষ করে নগর জীবনে আমরা কিন্তু প্রকৃতিকে বশ মানানোর চেষ্টা করছি। আমরা নদী শাসন করছি, নদী খনন করছি, কিন্তু এগুলো নদী খনন করে নদী বানানো যায় না, আর নদীকে শাসন করা যায় না। প্রকৃতি কারো শাসন মানে না। আপনি প্রকৃতির অধীনে থাকবেন, প্রকৃতি যেভাবে আপনাকে রাখে আপনি সেভাবেই থাকবেন, এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং আমাদের এখন সবার উচিত হবে এই সমস্ত কান্নাকাটি বাদ দিয়ে, হাহুতাশ বাদ দিয়ে আমাদেরকে কোপিং মেকানিজম বা অ্যাডাপ্টেশন যে ক্যাপাসিটি সেটিকে বাড়ানো। এই পরিবর্তিত পরিস্থিতির সাথে কিভাবে আমি খাপ খাইয়ে নিয়ে চলতে পারি, কিভাবে আমি নিজেকে সুরক্ষা দিতে পারি, এবং সেটি যতটা সম্ভব প্রাকৃতিক উপায় সেটা চেষ্টা করা। এয়ার কন্ডিশন সমাধান না, এয়ার কন্ডিশন কোনো সমাধান না, কারণ এয়ার কন্ডিশনের অনেক ক্ষতি আছে, সেগুলো আপনারা দেখবেন, সেটা আমি এখন আলোচনা করছি না। আর এয়ার কন্ডিশন আপনি সাময়িক হয়তো ব্যবহার করলেন, কিন্তু তার যে বিরূপ প্রতিক্রিয়া সেটি অনেক বেশি। সুতরাং আপনি কিভাবে এই পরিস্থিতির সাথে আপনি খাপ খাইয়ে নিয়ে চলতে পারবেন। আমাদের শরীরের যে কুলিং যে মেকানিজমটা আছে, শরীরের একটা নিজস্ব কুলিং মেকানিজম আছে, সেই কুলিং মেকানিজমটা যেন নষ্ট না হয়ে যায়। কুলিং মেকানিজমটা যখন নষ্ট হয়ে যায় তখনই কিন্তু আসলে আমরা হিট স্ট্রোকে আক্রান্ত হই, কারণ শরীর তখন আর এই হিটটাকে নিতে পারে না। অর্থাৎ বাইরের হিট এবং ভেতরের হিটের যখন একটা ব্যাপক তারতম্য ঘটে যায় তখনই কিন্তু এই হিট স্ট্রোকটা হয়। সুতরাং আমাদের উচিত হবে এখন কিভাবে আমরা এই পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারি। কিভাবে চলতে পারি সে সংক্রান্ত অনেক তথ্য আপনারা অনলাইনে পাবেন। আমাদের চ্যানেলেও অনেক ভিডিও আছে এই নিয়ে, যে আপনি এই গরমে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, যে কথাটি বলার জন্য আজকের ভিডিও,
সেটি হচ্ছে যে আমরা এইটার জন্য প্রকৃতিকে দোষারোপ না করি, বরং আর প্রকৃতি কিন্তু বোঝে কখন কোনটা দরকার, কখন বৃষ্টি দরকার, কখন মেঘ দরকার, কখন গরম দরকার, কখন ঠান্ডা দরকার। এবং এই কারণেই কিন্তু আমাদের দেশে 6টা ঋতুর কথা বলা হয়, যদিও এখন 6টা ঋতুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই প্রকৃতির এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলেই কিন্তু আমরা ফুলের বৈচিত্র্য দেখতে পাই, ফলের বৈচিত্র্য দেখতে পাই। শীতকালে যে ফুল ফল হয় সেটি গ্রীষ্মকালে হয় না, গ্রীষ্মকালে যেটি হয় সেটি শীতকালে হয় না, গ্রীষ্মকালে যেটি হয় সেটি বর্ষাকালে হয় না। সুতরাং এই বৈচিত্র্য তো থাকবেই প্রকৃতির মধ্যে। আমাদেরকে এই প্রকৃতির এই অবস্থাটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, মানিয়ে নিয়ে চলতে হবে। এবং এই মানিয়ে নিয়ে চলতে পারাটাই কিন্তু হচ্ছে মানুষের সব থেকে বড় গুণের মধ্যে একটা। সব ক্ষেত্রেই, শুধুমাত্র প্রকৃতির সাথে না, সব পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলা। আর এই মানিয়ে নিয়ে চলা মানেই হচ্ছে সার্ভাইভাল ক্যাপাসিটি বিল্ড আপ করা, অর্থাৎ আপনার যে সার্ভাইভ করার যে ক্ষমতা, অর্থাৎ গরমকে আপনি সহ্য করতে পারবেন, শীতকে আপনি সহ্য করতে পারবেন, সেই ধরনের মানসিক এবং শারীরিক একটা প্রস্তুতি বা শারীরিক এবং মানসিক একটা অবস্থা আপনার তৈরি করতে হবে। তা নাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। আপনি হিট স্ট্রোকে মারা যাবেন, ঠান্ডার সময় কলাপসে মারা যাবেন, বৃষ্টির সময় ডুবে মারা যাবেন। সুতরাং আপনাকে সার্ভাইভ করতে গেলে প্রকৃতির এই যে বৈচিত্র্যময় যে অবস্থা, প্রকৃতির এই যে বৈচিত্র্যময় পরিবেশ, এইটার মধ্যেই বাঁচতে হবে। এবং সেজন্য আপনাকে এই মেকানিজমগুলো রপ্ত করতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ আজকের মতো।